একটা গ্রামে কুসুমলতা নামের একজন বিধবা বুড়ি মহিলা থাকতেন। কুসুমলতার একটাই পুত্র ছিল, যে কিছু বছর আগেই শহরে গিয়ে বসবাস করছিল। কুসুমলতা গ্রামে লিট্টি চোখা বিক্রি করে নিজের পেট পালন করত। একদিন কুসুমলতা ঠেলাতে লিট্টি চোখা বিক্রি করছিল। তক্ষুনি তার গ্রামের একজন ব্যক্তি প্রেমপাল ওখানে চলে আসেন। কেমন আছো ঠাকুমা? ঈশ্বরের কৃপা বাবু। আজকাল দেখছি তোমার এই লিট্টি চোখা খুব কম বিক্রি হচ্ছে। আগের থেকে কম নিশ্চয় বিক্রি হচ্ছে, কিন্তু আমার এতটা বিক্রি হয়ে যায় যে আমার বাড়ির উনুন জ্বলে যায়। এখন তোমার বাড়িতে তুমি ছাড়া আর তো কেউ থাকেও না। একজন পুত্র ছিল, সেও তোমাকে ছেড়ে দিয়ে শহরে বসবাস করছে। আর এই বয়সে তুমি আর কত খাবে বলো? এখানে কোনো কাজে এসেছিলেন প্রেমপাল? দেখো ঠাকুমা, তোমার লিট্টি চোখা খুব একটা ভালো লাগে না আমার। ওর মধ্যে স্বাদ নামের কোনো জিনিসই নেই। এটা তো নিজের নিজের মনের ব্যাপার হয়। কারোর কারোর আমার হাতের বানানো লিট্টি চোখা খুবই পছন্দ হয়। ঠাকুমা, আমি তোমাকে এটা বলার জন্য এসেছি যে কালকে তোমারই পাশে আরও একজন ঠেলাগাড়ি লাগাবে। আমি তোমার কথার মানে বুঝতে পারলাম না প্রেমপাল। শহর থেকে আমার ভাইজি আজ্জু খুব ভালো লিট্টি চোখার রেসিপি শিখে এসেছি। কাল থেকে ও আপনার সামনে ঠেলাগাড়ি নিয়ে বসবে। আপনি ওকে দেখে যাতে চিৎকার না করেন, সেই জন্য আমি আগে থেকেই তোমাকে বলতে এলাম, বুঝেছো? আমি আবার ওকে দেখে কেন চিৎকার করব? ঈশ্বর সব কারোর কপালেরই দেয়। আমার কপালে যতটুকু লেখা থাকবে ততটা আমি নিশ্চয়ই পাবো। কুসুমলতার কথা শুনে প্রেমপাল হাসতে হাসতে ওখান থেকে চলে যান। প্রেমপাল নিজের বাড়ির দরজা পর্যন্ত পৌঁছিয়েছিল, তক্ষুনি দরজাতেই গ্রামের প্রধান ওখানে চলে আসে। আরে কি ব্যাপার প্রধান মশাই, এমন কি কাজ চলে এলো যে আপনি স্বয়ং আমার বাড়িতে চলে এসেছেন? তোমার আর কুসুমব্রতার কথাগুলো আমি অনেকক্ষণ ধরে শুনছিলাম। তা আপনি কি বলতে চাইছেন প্রধান মশাই? তুমি তো জানোই যে আমি সব সময়ের মতনই তোমার পক্ষেই থাকবো। আপনার থেকে আমি এটাই আশা করছিলাম প্রধান মশাই। আসল কথা সেটা নয় প্রেমপাল, আসল কথা হলো যদি কুসুমলতা সাহায্যের জন্য আমার কাছে আসে তাহলে আমি তোকে বারণ তো করতে পারবো না। বাধ্য হয়ে তোমার ভাইজি আজ্জুকে ঠেলাগাড়ি সরানোর জন্য ওখান থেকে বলতে হবে, কারণ কুসুমলতা গত 20 বছর ধরে ওখানে ঠেলাগাড়ি রেখে ব্যবসা করছে। তাহলে আমি এখনো বুঝতে পারছি না যে আপনি কার সাইডে রয়েছেন, আমার সাইডে নাকি ওই বুড়িটার সাইডে? আমি তো সবসময় তোমার সাইডেই রয়েছি প্রেমপাল। আমি তোমায় শুধু এখানে এটাই বলতে এসেছি যে সব সময়ের মতনই ভোটে আমার বেশি করে খেয়াল রেখো তুমি। ভোটের বেশিরভাগ খরচই তোমাকেই করতে হবে, ঠিক আছে? আরে এ আর বলার কি আছে? হ্যাঁ, আমি আপনাকে কথা দিচ্ছি যে এবারের ভোটে বেশিরভাগ খরচে আমি করব। প্রধান খুশি খুশি ওখান থেকে চলে যান। পরের দিন অর্জুন কুসুমলতার ঠিক পাশে ঠেলা লাগিয়ে দাঁড়িয়ে পড়ে। অর্জুন নিজের ঠেলা খুব ভালোভাবে সাজিয়েছিল। একজন ব্যক্তি অর্জুনের কাছে এসে বলে, আরে দাদা, এই খাবারে কিরকম ব্যঞ্জন রাখা আছে ভাই? আরে এটা শহরে লিট্টি চোখা রাখা আছে, খেয়ে দারুণ লাগবে। কিন্তু লিট্টি চোখা তো আমাদের গ্রামের কুসুমলতা দিদিও বানায়, তবে সেটা একটু আলাদা রকমের দেখতে হয়। এটা শহরের নতুন রেসিপির তৈরি করা লিট্টি চোখা। একবার খেলে পরে বারবার এখানে আসতে হবে, বুঝলে ভাই? তাহলে তাড়াতাড়ি 1 প্লেট লিট্টি চোখা আমাকে তৈরি করে দাও না ভাই। অর্জুন লিট্টি চোখা ওই ব্যক্তিকে দিয়ে দেয়। ওই ব্যক্তির সেটা খুবই পছন্দ হয়। ও লিট্টি চোখা খেয়ে ওখান থেকে যেতেই শুরু করেছিল, তক্ষুনি অর্জুন সেই ব্যক্তিকে বলে, আরে কথাটা তো শুনবে। তুমি তো আমাকে এটা বললে না লিট্টি চোখা তোমার কেমন লাগলো? আরে দারুণ লাগলো, সুস্বাদু। তাহলে গ্রামে গিয়ে আমার প্রশংসা করবেন যেন, আর বলবেন যে গ্রামের সমস্ত লোকজন যেন আমার কাছে লিট্টি চোখা খেতে আসে, নাকি এই বুড়ি মহিলার কাছে। অর্জুনের কথা শুনে ওই ব্যক্তি হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। কুসুমলতা অর্জুনের দিকে তাকিয়ে বলে, এটা ভুল কথা বাবু। তুমি লিট্টি চোখা ভালোই বানাচ্ছ, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তুমি আবার লিট্টি চোখাকে খারাপ বলো তার কোনো অধিকার নেই। আমি জানতাম তুমি অবশ্যই আমার সাথে মারামারি করবে। প্রেমপাল কাকা আমাকে সব কিছু বলে দিয়েছিল। আমি তোমার সাথে ঝগড়া করছি না,
তুমি সমস্ত গ্রামে নিজের লিট্টি চোখার প্রশংসা করছো আর আমার ব্যাপারে খারাপ। আমি তো এইভাবেই আপনার আর আপনার লিট্টি চোখার ব্যাপারে খারাপ কথা বলবো। আপনার যা করার আপনি করুন। সেই দিনের পর কেউ যদি ভুলবশত কুসুমলতার ঠেলাতে চলে আসতো, তখন অর্জুন তাকে নিজের হাতের বানানো ফ্রিতে লিট্টি চোখা খাওয়াতো। ওই ব্যক্তির অর্জুনের হাতের বানানো লিট্টি চোখা খুব পছন্দ হতো। আস্তে আস্তে অর্জুন কুসুমলতার সমস্ত গ্রাহক নিয়ে নেয়। কুসুমলতা বাধ্য হয়ে গ্রামের প্রধানের কাছে চলে যায়। কি ব্যাপার কুসুমলতা দেবী, গ্রামের প্রধানের কথা আজকে আপনার কি করে মনে পড়লো? হ্যাঁ, আপনি তো এইভাবে বলছেন প্রধান বাবু, যেন আপনি কিছু জানেনই না। আরে এইটা ছোট্ট গ্রাম, যদি কারোর হাঁচিও পায় তাহলেও পুরো গ্রাম জেনে যেতে পারে। আমি জানি অবশ্যই তুমি প্রেমপালের ভাইজি আজ্জুর ব্যাপারে নালিশ জানাতে এসেছো, কিন্তু যে গাছের তলায় তুমি ঠেলাগাড়ি লাগিয়ে বসো সেই জায়গাটা তোমার নয়, ওটা গ্রামের জায়গা। আর ওখানে সবারই তো ঠেলাগাড়ি লাগানোর অধিকার রয়েছে। আপনি আমাকে ভুল বুঝছেন প্রধান বাবু, অর্জুনের টেলা লাগানোতে আমার কোনো অসুবিধে নেই, কিন্তু যেইভাবে ও আমার গ্রাহক ভেঙে দিচ্ছে আর আমার বানানো লিট্টি চোখার সমস্ত জায়গায় খারাপ বলছে, ব্যাস সেটাই ভুল। তা তোমাকে কথা বলতে কে থামিয়ে রেখেছে? হ্যাঁ, তুমিও ওর লিট্টি চোখা নিয়ে খারাপ খারাপ কথা বলো। ও যদি ফ্রিতে গ্রাহকদের লিট্টি চোখা খাওয়ায় তাহলে তুমিও খাওয়াও। শুধু তোমার আর ওর লড়াই যেন এত দূরে না পৌঁছয়, ব্যাস। এখন তুমি আসতে পারো। কুসুমলতা নিরাশ হয়ে ওখান থেকে চলে যায়। কুসুমলতা খুব ভালো লিট্টি চোখা বানাতো, কিন্তু এখন গ্রামের কোনো ব্যক্তি তার লিট্টি চোখার দিকে তাকাতও না। একদিনের কথা, একটা 10 বছরের বাচ্চা যে খুবই নোংরা কাপড় পরে রেখেছিল অর্জুনের ঠেলার কাছে এসে দাঁড়িয়ে পড়ে। আমার খুব বেশি খিদে পেয়েছে। তোমার এই জঘন্য শাড়ি দেখে তো আমার মনে হচ্ছে যে তোমার কাছে খাবারের পয়সাও নেই মনে হয়। আপনি একদম ঠিক বলেছেন, আমার কাছে টাকা নেই, আমাকে কিছু খেতে দিন না। এই শোনো, যদি ভিক্ষা চাইতে হয় তাহলে গ্রামে গিয়ে যাও। আমার ঠেলাগাড়ির সামনে তুমি একদম দাঁড়াবে না। যা, পালা এখান থেকে, এমনিতেই ধান্দার সময় এখন। ওই ছোট্ট বাচ্চা নিরাশ হয়ে কুসুমলতা ঠেলার কাছে এসে দাঁড়িয়ে পড়ে। কি হয়েছে বাবু? আমার খুব বেশি খিদে পেয়েছে। তোমার নাম কি? আমার নাম রাধা। কুসুমলতা 1 প্লেট লিট্টি চোখা রাধাকে দিয়ে দেয়। রাধা কিছুক্ষণের মধ্যেই সমস্তটা খেয়ে নেয়। আর খাবে বাবু? হ্যাঁ, এটা তো খুবই স্বাদ। কুসুমলতা হাসতে হাসতে আরও 1 প্লেট রাধাকে দিয়ে দেয়। রাধা দ্বিতীয় প্লেট লিট্টি চোখা খেতে খেতে হাসতে হাসতে বলে, আপনি তো খুব ভালো লিট্টি চোখা বানান। হ্যাঁ, কিন্তু আমার হাতের বানানো লিট্টি চোখা এখন গ্রামের কোনো ব্যক্তি খায় না। যদি আপনি লিট্টি চোখাতে ম্যাগিও মিশিয়ে দেন তাহলে আপনার ম্যাগি লিট্টি চোখার কোনো প্রতিযোগিতা হবে না। যে কেউ খাবে সে কোনোদিন স্বাদ ভুলতে পারবে না। আরে বাবু, আমি গ্রামের অশিক্ষিত লোক, আমাদের সময় তো লোকেরা ম্যাগি জানতো না, আমি কি করে বানাবো বলো? তুমি চিন্তা করো না, আমি কাল সকাল 5টার সময় তোমার বাড়িতে আসব, তোমাকে সব কিছু বুঝিয়ে দিয়ে যাব। এইটুকু বলে রাধা ওখান থেকে চলে যায়। কুসুমলতা তার কথায় একদম মন দেয় না। সকাল 5টার সময় কুসুমলতা ভোরবেলাতেই উঠে পড়ত। কুসুমলতা ঘুমিয়ে উঠিয়েছিল, তক্ষুনি তার দরজার কড়াতে কেউ বাজাতে শুরু করে। এত সকাল সকাল কে হতে পারে, গিয়ে দেখছি। কুসুমলতা যেইমাত্র দরজা খোলে তখন তার সামনে রাধা দাঁড়িয়েছিল, যার হাতে একটা ছোট্ট মেশিন ছিল। ভেতরে এসো রাধা, আমি তো তোমার ব্যাপারে ভুলেই গেছিলাম। আমি জানতাম যে তুমি ভুলে যাবে, কিন্তু আমার মনে ছিল। এটা তোমার হাতে কি? এটা একটা মেশিন। এই মেশিনের ভেতরে নিজের হাতের বানানো আটা যেইমাত্র দেবে না, ওর ভেতর থেকে অনেকগুলো ম্যাগি বেরিয়ে আসবে। আর এই ম্যাগিটা তুমি লিট্টি চোখাতে মিশিয়ে দিও, তারপর দেখো সমস্ত গ্রাম ম্যাগি লিট্টি চোখার গন্ধে দৌড়ে চলে আসবে। কুসুমলতা সেরকমটাই করলো। সে নিজের হাতের বানানো আটা সেই মেশিনে দিয়ে দেয়।
আর সেই মেশিন থেকে অনেকগুলো তৈরি হওয়া ম্যাগি বেরোতে শুরু করে। রাধা কুসুমকে ম্যাগি লিট্টি চোখা বানানোর প্রক্রিয়াও বলতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই কুসুমলতা সব বুঝে যায়। এখন আমি যাচ্ছি, কিছুদিন পর আসবো, ততক্ষণ এই মেশিন তুমিই রেখে নাও। পরের দিন কুসুমলতা ম্যাগি লিট্টি চোখা ঠেলা লাগায়। আরে এ কি ঠাকুমা, মনে হচ্ছে তুমিও তোমার ওই লিট্টি চোখার মধ্যে ম্যাগি মিশিয়ে দিয়েছো। এটা তো নিশ্চয়ই বিষ হয়ে যাবে। এখন ওগুলো কে খাবে এখন? তক্ষুনি ওখান থেকে একজন ব্যক্তি যাচ্ছিল। সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে কুসুমলতার কাছে এসে বলে, আরে খুব ভালো গন্ধ বেরোচ্ছে বটে। এইটা কি ধরনের খাবারের গন্ধ? আমার হাতের বানানো ম্যাগি লিট্টি চোখার। অদ্ভুত ব্যাপার তো। যতদূর আমি জানি চোখা আর ম্যাগি আলাদা আলাদা খাবার বটে। এই ধরনের মিক্স খাবার তো আমি কখনো খাইনি বটে। তাড়াতাড়ি আমাকে 1 প্লেট দিন বটে। কুসুমলতা একটা প্লেটে ম্যাগি লিট্টি চোখা সেই ব্যক্তিকে বার করে দিয়ে দেয়। ওই ব্যক্তি কিছুক্ষণের মধ্যেই সব খেয়ে নেয়। আরে বাবা বাবা, দারুণ লাগলো আমার। ওই ব্যক্তি বলে ওঠে যে এটা এতটাই টেস্টি সে কখনো ভাবেইনি। এইটুকু বলে সেই ব্যক্তি ওখান থেকে চলে যায়। আর অর্জুন রাগের চোটে নিজের দাঁত পিষতে থাকে। কিছুদিনের মধ্যেই পুরো গ্রামে কুসুমলতার হাতের বানানো ম্যাগি লিট্টি চোখা প্রসিদ্ধ হতে শুরু করে। এখন অন্যান্য গ্রামের লোকেরাও কুসুমলতার হাতের বানানো ম্যাগি লিট্টি চোখাই খেতে আসতো। আর এই কথাটাই অর্জুনের ভেতরে ভেতরে খুব চিন্তিত করে তুলেছিল। এখন অর্জুনের ঠেলার সামনে কোনো কুকুরও দাঁড়াতো না। অর্জুন রাগের চোটে প্রেমপালের কাছে গিয়ে বলে, এসব কি কাকা? প্রতিদিন আমার ক্ষতির পর ক্ষতি হয়ে যাচ্ছে, আপনি কিছু করছেন না কেন বলুন তো? এই তুমি চিন্তা করো না, আজকে বিকেলের মধ্যেই প্রধানের সাথে আমি এই ব্যাপারে কথা বলবো। ওকে বলবো আমি ভোটে অর্ধেক পয়সা খরচ করতে পারবো না। হ্যাঁ, যদি আমি অর্ধেক পয়সা খরচ করব তাহলে তার বদলে প্রধানকে আমার সঙ্গ দিতে হবে। প্রেমপাল বিকেলবেলা প্রধানের কাছে চলে যায়। আমার চোখের সামনে থেকে কোনো কিছুই গোপন নেই প্রেমপাল। কুসুমলতার তৈরি করা ম্যাগি লিট্টি চোখা তো দূর দূরান্ত অবধি গ্রামে বিখ্যাত হয়ে গেছে। ওর সফলতা থেকে এখন আমারও হিংসে হচ্ছে বটে। ঠিক আছে, আমি অবশ্যই কিছু না কিছু একটা করব। পরের দিন প্রধান কুসুমলতার ঠেলার কাছে আসে আর বলে, কুসুমলতা দেবী, এই ঠেলা গাড়ি তোমাকে এখন অন্য কোথাও লাগাতে হবে। কিন্তু এরকমটা কেন? কারণ এই জায়গাটাকে প্রেমপাল কিনে ফেলেছে, যে এটা ওর সম্পত্তির মধ্যে চলে এসেছে, বুঝলে? কুসুমলতা হাসতে হাসতে প্রধানের দিকে তাকিয়ে বলে, আমার এখন ঠেলা লাগানোর কোনো দরকারও নেই প্রধান বাবু, কারণ আমি গ্রামের দোকান কিনে নিয়েছি। এখন আমি দোকানে ম্যাগি লিট্টি চোখা বানিয়ে বিক্রি করব। কিছুদিন পরই কুসুমলতা গ্রামেই একটা বড় দোকান তৈরি করে ফেলে, আর সে নিজের বাড়িও অনেক বিশাল বানিয়ে নেয়। এক রাত কুসুমলতা বসে বসে রাধাকে মনে করছিল। তক্ষুনি তার দরজায় কেউ ধাক্কা মারতে শুরু করে। কুসুমলতা যেইমাত্র দরজা খোলে, সে দেখতে পায় রাধা খুব ভালো কাপড় চোপড় পরে একটা সুন্দর ব্যক্তির সাথে দাঁড়িয়ে আছে। আমি এখান থেকে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে দেখা করে নিই। তোমার মেশিন আমার কাছেই রাখা আছে, তুমি কি নিজের সাথে নিয়ে যাবে না? আসলে সেটা একটা জাদুই ম্যাগি লিট্টি চোখা বানানোর মেশিন। আমি বুঝতে পারলাম না। আমরা এই পৃথিবীতে থাকি না, বরং তুমি বলতে পারো যে আমরা জাদুই দুনিয়াতে থাকি। আর উনি আমার বাবা। আমরা প্রায় সময় আপনার অপমান হতে দেখতাম, যেটা আমাদের একদম ভালো লাগছিল না। আমি আমার বাবার কথা অনুযায়ী এই মেশিন তোমাকে দিতে এসেছিলাম। এখন থেকে এই মেশিনটা তোমার। আমি তোমার সাথে দেখা করতে আবার আসবো। এইটুকু বলে রাধা নিজের বাবার সাথে উধাও হয়ে যায়। কুসুমলতা হাসতে হাসতে দরজা বন্ধ করে দেয়। কুসুমলতা আজও সেই জাদুই মেশিন দিয়ে জাদুই ম্যাগি লিট্টি চোখা বানায়। প্রতিবেশী পিঙ্কি নতুন শাড়ি নিয়ে এসেছে, কিন্তু তুমি তো আমাকে এখনো অবধি একটাও নতুন শাড়ি দিলে না। আরে যতটুকু রোজগার করি সেটা তো আমি তোমাকে এনে দিই নাকি? আর সংসারের খরচ তো তুমিই চালাও। হ্যাঁ ঠিক আছে, তুমি রোজগার এনে আমায় দাও, কিন্তু এটা তো দেখো যে এনে কতটুকু দাও। তাতে শুধু দুবেলার রুটিই হয়। এই ঝুপড়িতে থেকে থেকে কত সময় চলে গেল, কিন্তু ভাগ্যে শুধু শুকনো রুটিই জোটে।
আরে তাহলে আমি কি করি বলো তো? হ্যাঁ, আরে যতটা আমার সামর্থ্য আমি ততটা তো রোজগার করি। আরে আমি তো একটা ধাবাতে কাজ করি, মালিক যা দেয় তাই তো আমি নিই, তারপর তোমাকে এসে দিই। পৃথিবী কোথা থেকে কোথায় পৌঁছে গেছে, কিন্তু তুমি তো গোলামি থেকে রেহাই পাও না। তুমি কি শুধু ওই ধাবাই পেয়েছো কাজ করার জন্য? এই তুমি তোমার নিজের কাজে মন দাও না, আমি তো কাজ করছি নাকি, বাড়িতে তো বসে নে। সীমার বিয়ের কিছু সময় পেরিয়ে গেছিল। রামু ওকে সব খুশি দিতে পারতো না, সেই জন্য সীমা সব সময় চিড়চিড় করত। আর যখন ওর কোনো প্রতিবেশী নতুন জিনিস কিনতো তখন ওকে দেখে ওর মনে হিংসে হতো, আর তারপর ও সব রাগ রামুর ওপরে দেখাতো। একদিনের কথা, রামু ধাবাতে কাজ করছিল। এই তোর কি হয়েছে রে? কতক্ষণ ধরে টেবিল নাম্বার 24-এর গ্রাহকেরা ডাকছে? হ্যাঁ, তোর মন কোথায় বলতো? না না বাবু, শুনতে পাইনি আসলে, আমি আমার কাজে একটু ব্যস্ত ছিলাম তো। আজকাল তোর মন এমনিতেই দেখেছি কাজে আর বসে না, কিন্তু এইভাবে আর চলবে না, বুঝতে পেরেছিস? মানে? একটা কাজ কর, তুই না তোর হিসাব করে নে আর অন্য কোথাও গিয়ে কাজ কর, বুঝলি? কিন্তু আমি আমি তো আপনার ধাবাতে অনেক বছর ধরে কাজ করছি বাবু, তাহলে আপনি আমার সাথে এরকম কেন করছেন? দেখ, আসলে ব্যাপারটা হলো আমার বইয়ের ভাই, মানে আর কি শালাবাবু গ্রাম থেকে এসেছে, ওর কাজকর্ম কিছু পাচ্ছে না, তাই ও আমার কাজে সাহায্য করবে বলেছে। এখন দুজন কর্মচারী তো আমি রাখতে পারবো না, সেই জন্যই তোকে বলছি এখান থেকে যেতে হবে। মালিক, আপনি তো জানেন যে আমি তন্দুরি রুটি খুব ভালো বানাই, আবার তার সাথে মিশালো। আরে হ্যাঁ, আমি সেসব জানি যে মিসাল রুটির জন্যই এখানে গ্রাহকেরা সব সময় খেতে আসে, কিন্তু আমি তো আমার শালাবাবুকেও বারণ করতে পারছি না। তুই তো জানিস যে শালাবাবুকে বারণ করলে আমার বাড়িতে বাজ পড়বে। আমি যদি ওকে বারণ করে দিই না, তাহলে আমার বউ আমাকে বাঁচতে দেবে না, সেই জন্য তোকে এখান থেকে যেতেই হবে বাবা। তাই এতে আমার লাভ হোক বা আমার লোকসান হোক, এটা আমাকে করতেই হবে বাবা। রামু ওখান থেকে নিরাশ হয়ে বেরিয়ে গেল, কিন্তু ও বুঝতে পারছিল না ও কাজ করলে কি কাজ করবে। এখন আমি কি করব? সীমা এমনিতেই আমার সাথে সবসময় ঝগড়া করে, সংসারের খরচের জন্য ওর কাছে পয়সা খুবই কম হয়ে যায়, কিন্তু ও যদি জানতে পারে যে আমার চাকরিটা গেছে, তাহলে জানি না ও আমার কি করবে। রামু ওখান থেকে উদাস হয়ে বেরোচ্ছিল, তখনই ও নিজের অনেক পুরনো বন্ধু অমিতকে দেখতে পেল। এ কি অমিত, তুই এখানে? হ্যাঁ, আমি একটা কাজ পেয়েছি রে, কিন্তু একটু গ্রাম থেকে দূরে। আচ্ছা তুই বলতো, তোর এরকম মন খারাপ করে তুই কোথায় যাচ্ছিস? কতদিন পরে তোর সাথে দেখা হলো, তাও তোর এই অবস্থা? রামু ওকে সব কথা খুলে বলল। দেখ ভাই, তন্দুরি রুটি বানানোর একটা উনুন আমার কাছে আছে, সেটা কোনো কাজে লাগছে না আমার, আর এমনিতেও কাজের জন্য আমাকে এখান থেকে অনেক দূরেই যেতে হচ্ছে। তাই একটা কাজ করাই যায়, তুই আমার উনুনটা নিয়ে নে, আর তুই একটা নতুন হোটেল খুলে ফেল, তাই না? এটা তো তুই দারুণ কথা বলেছিস রে। যদি আমি একটা উনুন পেয়ে যাই, তাহলে আমি মিশাল পাও বানিয়ে বিক্রি করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তোর জন্য তন্দুরি বানানোর উনুনটা নিয়ে এসে দিচ্ছি। রামু অমিতের তন্দুর নিয়ে এলো আর সীমাকে সবকিছু বলল। সীমাও তাতে খুব দুঃখ পেল যে ওর চাকরি চলে গেছে। এবার ও কথা বুঝে রামুকে বলল, চিন্তার বিষয় তো এটা নিশ্চয়ই যে তোমার চাকরি চলে গেছে, কিন্তু ভালো কথা এইটা যে আমরা তন্দুর পেয়ে গেছি। এই নাও, আমি কিছু টাকা জমিয়েছিলাম। ভালোই করেছো তুমি টাকা পয়সা বাঁচিয়ে, বুঝলে? আজকে এই টাকা পয়সাই আমাদের কাজে আসবে। আমি এখন এই টাকা দিয়ে এই মিশাল বানানোর জিনিসপত্রগুলো কিনে আনি। রামু ওই টাকা দিয়ে মিশেলের জিনিসপত্র নিয়ে এলো। তারপর ও মিশেল বানাতে শুরু করে। বাজারে নিজের একটা ঠেলা লাগায়, কিন্তু ওর একটাও মিশেল পাও বিক্রি হয় না। তারপরে ও খুবই নিরাশ হয়ে যায়। তুমি চিন্তা কেন করছো? এখনো মানুষ তোমার হাতে স্বাদ পায়নি। যেদিন ওরা এটা স্বাদ নেবে, সেই দিন ওরা জেনে যাবে যে তুমি কত ভালো মিশেল পাও বানাও। আস্তে আস্তে রামুর দোকানে লোক আসতে থাকে, আর ওদের তন্দুরি মিশেল পাও খুব ভালো লাগে। রামু আর সীমা খুব খুশি হয়ে যায়। সীমা, তুমি ঠিকই বলেছিলে গো, আমি যদি ওই ধাবাতে থাকতাম তাহলে আমি জীবনে কখনো উন্নতি করতে পারতাম না। আর আমি তো জানতামই না যে আমার হাতে জাদু আছে। আমি কি তোমার সাথে এমনি ঝগড়া করতাম? আমি চাইতাম যে তুমি উন্নতি করো। এখন দেখো সবাই তোমার হাতের তন্দুরি মিশেল পাও খাচ্ছে। একটা ঠেলা গাড়িতে এই ব্যবসাটা আমি শুরু করেছিলাম, আর আজকে আমার কাছে একটা পাকা দোকান আছে গো, আর তাতে সব সময় ভিড় লেগেই থাকে, আর এটা দেখে আমি খুব আনন্দ পাই গো।
রামু দিনের পর দিন উন্নতি করে যাচ্ছিল। একদিন ওর দোকানে এক গ্রাহক এলো যে দেখতে শেঠের মতন ছিল। এই যে ভাই, শুনেছি তুমি নাকি মিসাল পাও খুবই ভালো বানাও, তা এমন কি মেশাও ওর মধ্যে? এই মানে খুব ভালোবেসে বানাই আর কি, আর সেটাই সবার ভালো লাগে তাই। তোমার এই ভালোবাসার দরকার আমারও রয়েছে যে। মানে আমি ঠিক বুঝলাম না। আরে ভাই, পরের সপ্তাহে আমার মেয়ের বিয়ে রয়েছে, আর আমি চাই যে আমার মেয়ের বিয়েতে তুমি তোমার তন্দুরি মিসাল পাও বানাও, বুঝেছো? আসলে আমার মেয়ের যার সাথে বিয়ে হচ্ছে সে তো বিদেশ থেকে আসছে, আর আমি চাই না যে ওদের কোনো রকম নালিশ করার সুযোগ দিই। আমি ভারতবর্ষের সমস্ত ভালো ভালো পদ বেছে বেছে নিজের মেয়ের বিয়েতে সবাইকে খাওয়াতে চাই। আরে এটা তো আমার সৌভাগ্য। আমি আপনার মেয়ের বিয়েতে তন্দুরি মিসাল পাও অবশ্যই বানাবো, কারণ এ তো আমাদের ভারতবর্ষের গর্বের ব্যাপার, তাই না? আর আমার তো এটা জেনে আরো ভালো লাগছে যে বাইরের দেশের লোক আমাদের দেশে আসছে খাবার খেতে। আহা, দেখবেন আমাদের সব খাবার ওদের ভালো লাগবে। আরে সেই জন্যই তো আমি দেশের কোনায় কোনায় গিয়ে সব রকমের আমার মেয়ের বিয়েতে খাওয়াতে চাই, বুঝতে পেরেছো? ওনাদেরকে পুরো ভারতবর্ষ দর্শন করাতে চাই। আপনি একদম চিন্তা করবেন না, এ বিষয়ে আমি আপনার সব সময় পাশে থাকছি। হ্যাঁ, রামু শেঠের মেয়ের বিয়েতে তন্দুরি মিসেল পাও বানায়, যেটা কিনা বিয়ের সব থেকে সুস্বাদু খাবার হয়। সবাই ও তন্দুরি মিসেল পাও খুব পছন্দ করে, আর সেটা খেয়ে সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। রামুর ব্যবসা অনেক দূর দূর অবধি ছড়িয়ে যায়, আর এখন ওর অনেক শহরে দোকান হয়ে গেছে।